কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। মৃতের সংখ্যা বেড়ে 150। আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারে বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানোর আহ্বান ডিবির। ফেসবুক পোস্ট থেকে আবারও উত্তেজনা। ডিবি অফিসে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মস্কারা করবেন না মন্তব্য হাইকোর্টের। 6 সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন উচ্চ আদালতের। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। বাংলালিংকের পর কার্যকর করেছে রবি। মাই জিপিতে 48 ঘন্টার অফার দিচ্ছে গ্রামীণ ফোন। এবং মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ। নিজেদের বুদ্ধিমত্তায় রক্ষা। মাদারীপুর থেকে উদ্ধার করল পুলিশ। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। বৈঠকে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 150 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মাধ্যম থেকে নিহত ও আহতের নানা তথ্য এলেও রোববার সরকারিভাবে জানানো হয় সহিংসতায় নিহত হয়েছেন 147 জন। আর সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিব জানান নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 150 জন। কোটাবিরোধী আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। বৈঠকে নিহতের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কালো ব্যাজ ধারণ, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা সারা দেশে সহিংসতায় ক্ষয়ক্ষতির পাশাপাশি সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দুপুরে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করে এ কথা জানান স্বজনরা। এদিকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখার বিষয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে। এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় না, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। তিনি দাবি করেন গোয়েন্দা পুলিশ কখনো জোর করে কোনো কাজ করে না। ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না।
এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিবি অফিসে টেবিল বসিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে সরাসরি গুলি বন্ধ এবং 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত। সমন্বয়কদের দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ, নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে। ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারের বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার। যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে, ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করে। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে। পার্টিকুলার আসপেক্টে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ল এনফোর্সিং অথরিটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য, ওই পার্টিকুলার অবস্থা কন্ট্রোল করার জন্য দে হ্যাভ দ্য রাইট টু ইউজ রিজনেবল পাওয়ার। এখন কোর্ট থেকে যদি এটা দেওয়া হয় তাহলে হচ্ছে কি, আমরা কোর্টকে বলেছি যারা এই রিট ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না, এলিভেটর অ্যাক্সেসে অ্যাটাক হবে না? তার মানে কি পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজন ফোর্স অ্যাক্সেস দিতে পারবে না? তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে? সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে। এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কাটিয়ে কর্মব্যস্ত রাজধানী। কারফিউয়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে মিরপুরে এসিবি চত্বরে কিছুটা উত্তেজনা দেখা গেছে। এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর একটু একটু করে স্বাভাবিক হচ্ছে নগর জীবন। পেছনে ফেলে ভয়াবহ অরাজকতায় ভরা দুঃসহ সব স্মৃতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, লুটতরাজ। সোমবার কারফিউ জারির 10ম দিনে সকাল থেকেই রাজধানীতে শুরু হয় কর্মজীবী মানুষের ব্যস্ততা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। তবে গত কয়েকদিনের তুলনায় এদিন সড়কে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর রামপুরা, বাড্ডা, উত্তরা, সায়েন্স ল্যাব সহ বেশিরভাগ ব্যস্ততম মোড়ে পুলিশ আছে সতর্ক অবস্থায়। পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরাও বজায় রেখেছে নিজেদের কড়া নিরাপত্তা প্রহরা। জননিরাপত্তা জোরদার ও সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় অন্যান্য দিনের মতো কাজ করতে দেখা যায় সেনাবাহিনীকেও।
রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি থাকলেও খুব একটা প্রভাব পড়েনি সাধারণ মানুষের জীবনযাত্রায়, বরং অনেকটা নিরাপদে নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে দেখা যায় সাধারণ মানুষকে। মোটামুটি স্বাভাবিক, মানুষের জন্য সেইভাবেই একটু সেফলিভাবে বের হচ্ছে। গাড়িগুলো চলতেছে ভালোই, এতদিন তো গাড়িগুলো ঠিক মতো চলে নাই। রাস্তায় তো প্রশাসনের লোক আছে, জানি না কি হবে। গাড়ি ঘোড়ার চাপ বেশি, মানুষের মনে কি জানি না, আমার নিজের মনে আতঙ্ক আছে। তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী, আর এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। আমরা জনগণের নিরাপত্তা এবং জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য যা কিছু করার আমরা সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে মিরপুরের ইসিবি চত্বরে দুপুরের দিকে তৈরি হয় কিছুটা উত্তেজনা। পুলিশের দিকে লক্ষ্য করে একদল তরুণ ইট পাটকেল নিক্ষেপ করলে অল্প সময়ের ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। বাড্ডা থেকেও আটক করা হয় 3 জনকে। এদিকে পল্টন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সড়ক অবরোধের চেষ্টা করলে সেখান থেকেও 4 জনকে আটক করে পুলিশ। টানা কয়েকদিনের সহিংসতায় হতাহত কিংবা শুধুমাত্র সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি নয়, টান পড়েছে সাধারণ মানুষের জীবন জীবিকায়ও। আর তাই দ্রুতই সংকটময় পরিস্থিতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াবে দেশ, ফিরবে আগের মতো শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা আপামর মানুষের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ ও মিছিল সমাবেশ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারীরা জড়ো হন, পরে সেখানেই সমাবেশ করেন তারা। এ সময় আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। শিক্ষার্থী হতাহতের বিচার সহ 9 দফা দাবি আদায়ের ঘোষণা দেন তারা। এদিকে বরিশালেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জড়ো হয়ে বিক্ষোভ জানান। আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেন। সেতু ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নাশকতাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে 14 দলের নেতারা। সকালে ভবন দুটি পরিদর্শন করে জোটের সমন্বয়ক বলেন, সরকারি স্থাপনায় নাশকতাকারীরা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয় নাশকতাকারীরা। আগুনে পুড়িয়ে দেয়া হয় বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। পুড়ে ছাই হয় ভবন দুটির বিভিন্ন যন্ত্রাংশ, গাড়ি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। সোমবার ভবন দুটি পরিদর্শন করেন 14 দলীয় জোটের নেতারা। ঘুরে দেখেন ধ্বংসযজ্ঞ, সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতচিহ্ন। এ সময় ভবনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন নেতারা। পরে সাংবাদিকদের জানান, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে সুনাম কুড়িয়েছে। আন্দোলনের নামে এমনভাবে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করায় সামনে বড় দুর্যোগ আসলে ব্যবস্থাপনা করা কঠিন হবে। একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা জানি না। এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা যে ন্যাক্কারজনক ঘটনা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে জামাত বিএনপি পরিকল্পিতভাবে আগুন দিয়েছে মন্তব্য করে নাশকতাকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। এদেরকে দেশদ্রোহিতার চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডের কুফল ভোগ করবে জনগণ। সাম্প্রতিক সহিংসতার ক্ষতি সহসাই পূরণ করা সম্ভব হবে না বলেও মনে করেন 14 দলীয় জোটের নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরে পরিবহন খাতে ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর শাটডাউন কারফিউ চলাকালীন যানবাহন বন্ধের দিনে লোকসান হয়েছে 500 কোটি টাকার উপরে, এমন দাবি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির। আলতাফ হোসেনের রিপোর্ট।
সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের দেয়া কারফিউতে বন্ধ থাকে গাড়ির চাকা। গাড়ি চললে না 2 টাকা পাবো, আমি 2 টাকা পাইলে না আমার ফ্যামিলির আমি দিতে পারবো। এই গাড়ি চললে আমরা খাইতে পারি, নাইলে খাইতে পারি না। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তথ্য বলছে, সহিংসতা চলাকালীন সারা দেশে মোট 200টির বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর যান চলাচল বন্ধের টানা 8 দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 4000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো সহিংসতা আন্দোলনে প্রধান টার্গেট হয় পরিবহন। এতে প্রতিনিয়ত ঝুঁকি আর শঙ্কায় কাটে মালিক শ্রমিক উভয়ের। পরিবহনে আগুন দিলে এটার জিনিসটার ভয়াবহতা প্রচুর হয়, এফেক্ট হয়। এই জন্য হয়তো বা পরিবহনকে সবসময় টার্গেট করে আন্দোলনকারীরা। রাস্তাঘাটে আমাদের সম্পত্তি থাকে, আমাদের তো লক অ্যান্ড কিটি তালা দিয়ে তো কোনো গাড়ি টাড়ি আটকায় রাখা যাবে না। আমাদের ধরপড়ের মধ্যে আমাদের দিনপথ যায়। পরিবহন খাতে নৈরাজ্য অর্থনীতির জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতের যে বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা, তো সেটিও যেহেতু জ্বালানো পোড়ানো হয়েছে, তো সেটারও ক্ষতি হয়েছে। আর বেসরকারি খাতের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর সব মিলিয়ে যদি আমরা ক্ষয়ক্ষতির হিসাবটা ধরি, তাহলে সেক্ষেত্রে এটা 10,000 কোটি টাকার কম হবে না। যে কোনো পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা চান পরিবহন মালিকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চাহিদা যোগানের তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি হলে পণ্য মূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছেন ভোক্তা। মোবাইল গ্রাহকদের জন্য 1 ও 3 দিন মেয়াদি ডেটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটররা। বিটিআরসির নির্দেশনায় মধ্যরাত থেকে 1 ও 3 দিন মেয়াদ অফার করছে বাংলালিংক। রবি দিচ্ছে 3 দিন মেয়াদি ডেটা। মাইজিপি অ্যাপে 2 দিনের ডেটা অফার করছে গ্রামীণফোনও। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 37 ও আনলিমিটেড এই 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70%, অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদি প্যাকেজ। নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে, ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 ও 3 দিন মেয়াদি 6টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। 46 টাকায় 1 জিবির বেশি ডাটা প্যাকেজ দিচ্ছে রবি। মাইজিপিতে 84 টাকায় 5 জিবি মিলছে 2 দিনের জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিটিআরসি নির্দেশনা মেনে স্বল্পমেয়াদী 1 দিন এবং 3 দিনের ডাটা প্যাক আমরা দেয়া শুরু করেছি এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই সময়ে দেশের এই সময়ে স্বল্পমেয়াদী প্যাকেজগুলো গ্রাহকদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 1, 3, 7, 30 ও আনলিমিটেড এই 5 মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। বিকেলে শুরু হওয়া বৈঠকটি সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে। বৈঠক শুরুর আগে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বক্তব্য শুনে সে অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা উপস্থিত আছেন। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে 15 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে 5 নভেম্বর সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে বেনজিরের দুর্নীতি তদন্তের উপর উচ্চ আদালতের নজরদারি চান রিটকারী আইনজীবী।
ভিতরে 13 কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশে তার অনেক সম্পত্তি আছে যেগুলো তদন্ত করতে একটু সময় লাগছে। কোর্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন তাদের আইন অনুযায়ী প্রসিড করুক এবং পরবর্তী অগ্রগতি পরবর্তী ডেভেলপমেন্ট তারা তদন্ত শেষ করতে পারলো কিনা, মামলা হলো কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে 5ই নভেম্বর 2024 তারিখে পুনরায় এটা কোর্টের লিস্টে থাকবে। সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের বিষয়টি অনুসন্ধানে এরই মধ্যে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এলে প্রতিষ্ঠানটির অভিযুক্ত 5 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পিএসসি। পরে তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার আগেই প্রকাশ ও বিতরণে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। বর্তমানে আসামিরা কারাগারে আছেন। মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছাত্রীদের বুদ্ধিমত্তায় পেল রক্ষা। গোপালগঞ্জে গাড়ি থেকে নেমে অপহরণকারীরা রেস্তোরাঁয় খেতে গেলে কৌশলে পরিবারকে ফোনে জানায় শিশুরা। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মাদারীপুর থেকে তাদের উদ্ধার করা হয়। চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। সিসিটিভি ফুটেজে 3 শিশুর সঙ্গে 2 নারী ও 1 পুরুষকে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে অজ্ঞান করে 3 শিশুকে নিয়ে চলে যায় তারা। রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলতলায় পরিবারের সদস্যরা পাঠিয়েছে বলার এক পর্যায়ে শিশুদের নাকে কিছু শুকিয়ে অজ্ঞান করা হয়। জ্ঞান ফিরলে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে নিজেদের দেখতে পায় তারা। গোপালগঞ্জের মাকসুদপুরে যাত্রা বিরতি দিলে অপহরণকারীরা খাবার খেতে নামে। এই সুযোগে বাস থেকে পালিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা। পরে হাইওয়ে পুলিশ এসে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে। তোমার আম্মু ডাকে, তারপর আমরা কইছি আম্মু তো এতে দিয়ে গেছে, আম্মু ডাকবে না। তারপর কি জানি করছে, তারপর আর মনে পড়ে না। বাচ্চা বেশি মাশাআল্লাহ, আল্লাহর দয়ায় লাখ লাখ শুকুর। আর যাইবরে কখনো চিন হয় না। 8-9 বছরের মেয়েরা এদেরকে যেভাবে ধরে নিয়ে যাইতেছে, আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে দিতে খুব হিমশিম খাইতেছি। এদিকে খবর পাওয়ার 8 ঘন্টার মধ্যে অপহরণের শিকার 3 ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই ব্যাপারে যারা জড়িত আছে পাচারকারী দলের সঙ্গে, তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি। অপহরণের শিকার 3 শিশুর পরিবার বরিশাল নগরীর বেলতলা এলাকার বাসিন্দা। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। আবারও এর প্রমাণ দিল কারফিউয়ের মতো বিশেষ পরিস্থিতি, যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা। তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসেব বলছে 25 থেকে 50 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়িয়ে দেওয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, এত দাম ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। সিন্ডিকেট, গঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয়। যে কোনো সংকট ক্রান্তিকালে যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, মধ্যবিত্তদের জন্য একটু চাপ পড়ে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্যপণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা, যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে।
বাড়াতে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়ক তো নাই, সবকিছুর দামই তো বেশি। 5,000-6,000 টাকা মানে আগে বর্তমানে ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের 28 দিনে দেশে 165 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে গত 3 দিনে এসেছে 10 কোটি 4 লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এ তথ্য জানান। বলেন, গত কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর গত 3 দিনে প্রবাসী আয় স্বাভাবিক ধারায় ফিরছে, যা আগামী সপ্তাহে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। গত জুনে প্রবাসীরা 254 কোটি মার্কিন ডলার দেশে পাঠান, যা গত 3 বছরে একক মাস হিসেবে সর্বোচ্চ ছিল। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। এতে শত কোটি টাকা ক্ষতির দাবি করছেন ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতির উন্নতি করার দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পর্যটক শূন্য সমুদ্র সৈকত, ক্রেতা নেই সাগর পাড়ের মার্কেটগুলোতে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও বর্তমান কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। সৈকতে নেই কোনো ব্যস্ততা, বেশিরভাগ বেঞ্চ, বিচ বাইক ও ওয়াটার বাইক তুলে রাখা হয়েছে। দেখা নেই কোনো ফটোগ্রাফার ও ঘোড়ার, এমনকি পর্যটক নেই আবাসিক হোটেলগুলোতে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বর্তমানে অলস সময় পার করছেন তারা। বাতিল হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ বুকিং। এমন পরিস্থিতিতে বিপাকে তারা। পর্যটক আসা বন্ধ হয়ে যায়, এইভাবে যদি দেশের পরিস্থিতি থাকে তাহলে আমাদের এক ধরনের না খেয়ে থাকতে হবে। বেচা বিক্রি শূন্যের কোঠায়। এই পরিস্থিতি যদি দ্রুত সামাল দেওয়া না যায় তাহলে হয়তো বা আমরা আরও 10-এর দিকে, ব্যবসায়ীরা আরও 10-এর মুখ দেখতে হবে। বর্তমানে এই পরিস্থিতি যদি ঠিক না হয়ে যায় তো আমরা হোটেল মোটেল যারা ব্যবসায়ীরা আছি তারা হয়তো বা সার্ভাইভ আসলে কতদিন করবে সেটা নিয়ে এখন চিন্তার বিষয়। চলমান পরিস্থিতিতে কুয়াকাটার পর্যটন বাণিজ্যে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে অনেককে পথে বসতে হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। টানা প্রায় 12-14 দিনে প্রায় শত কোটি টাকার লোকসানে আছে আমাদের কুয়াকাটা। যদি পর্যটকরা আসে আমরা পর্যটন সেবা নিশ্চিত করব এবং পর্যটন শিল্পের আবার গতিধারা ফিরে আসতে পারে। কুয়াকাটায় ছোট বড় মিলে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ ও চীন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফরেও আলোচনায় এসেছে এ খাতে চীনের বিনিয়োগের বিষয়টি। কেবল সরকারি খাত নয়, বেসরকারি খাতেও বাড়ছে সহযোগিতার সম্ভাবনা। এছাড়াও মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণেও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীন। বেজিং থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। নির্ভরযোগ্য সঞ্চালন লাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে ঘরে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরেও গুরুত্ব ছিল বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। আর এই সফরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চীনের নতুন বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হলো বলে মনে করেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় বেসরকারি খাতের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ক কিছু সমঝোতা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার হার বাড়াতে চীনের সিজুয়াং এংগ্রিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানির সঙ্গে $20 মিলিয়ন সমঝোতা করে বাংলাদেশের ইন্ট্রাকো রিফুয়েলিং। জাহাজে করে গ্যাসগুলো ঢুকে তারপরে ফার্টিলাইজার বা আপনার পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাবে। এটা সামনের বছর শুরু হবে। বাংলাদেশ is stepping to the new energy era very quickly. I think China is ready to work together with Bangladesh to expedite this procedure. প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণাপত্রে ছিল গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের কমিশনিং সম্পন্নের বিষয়টি। সোলার ওরা ইনভেস্টমেন্ট করবে বড় আকারে, সোলারের ব্যাপারে আসছে, পিজিসিবিতে তারা ইনভেস্টমেন্ট, তারা অর্থ সহযোগিতা করতে চাচ্ছে, এরকম অনেকগুলো প্রজেক্ট। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনাধীন আরেকটি এলএনজি টার্মিনালের গ্যাস সঞ্চালনে মহেশখালী থেকে পাইপলাইন তৈরির বিষয়েও দর কষাকষি চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে। 2030-এর মধ্যে সিস্টেমটারে স্টেবল করার জন্য, অন্তত ডিমান্ড অনুযায়ী সরবরাহ করার জন্য এই পাইপলাইনটা জরুরি।
নীতি নির্ধারকদের আশা, আগামীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে $40 বিলিয়ন যে বিনিয়োগ প্রয়োজন, তাতে অন্যতম অংশীদার হিসেবে থাকবে চীন। গত কয়েক বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তার অন্যতম বড় সহযোগী চীন। আর এই খাতে সহযোগিতার দুয়ার আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। সময় সংবাদে আরও থাকছে, নির্বাচনী প্রচারণায় আবারও বিতর্কের জন্ম ট্রাম্পের। খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বললেন সাবেক প্রেসিডেন্ট। গণতন্ত্রের মৃত্যুর সঙ্গে তুলনা করে সমালোচনা ডেমোক্র্যাটদের। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। চোরা শিকারী ও জলদস্যুদের দৌরাত্ম্য, বাঘ মানুষ দ্বন্দ্বের কারণে যুগের পর যুগ সুন্দরবনে বাঘের সংখ্যা কম ছিল। গত 2 দশকে বনে 40টারও বেশি বাঘ মারা গেছে। তবে আসার কথা, এবারের নানা উদ্যোগে কমছে মৃত্যুর হার। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। স্বাভাবিক মৃত্যুর বাইরে একসময় চোরা শিকারীদের দৌরাত্ম্য, গণপিটুনি, ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন কারণে নিয়মিত বাঘের মৃত্যু হয়। বন বিভাগের তথ্য বলছে গত 2 দশকে সুন্দরবনে 40টি বাঘের মৃত্যু হয়েছে। তবে আসার কথা, গত 5 বছর ধরে সুন্দরবনে বাঘ মৃত্যুর হার অনেকটা কমে এসেছে। সম্প্রতি বাঘ জরিপে বাঘ বৃদ্ধির ইঙ্গিতও মিলেছে। সুন্দরবনের অভয়ারণ্য 23% থেকে 52% বৃদ্ধি, জলদস্যু মুক্ত হওয়া যার অন্যতম কারণ। এসব সাফল্যের মধ্যেই বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে সোমবার পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বাঘের প্রজনন সময়টুকু আমাদের গবেষণা করে পিক টাইমটুকু বের করে ওই সময়টুকুতে কিছু অঞ্চল রেস্ট্রিক্ট করা যায় কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। আর বন সংশ্লিষ্টদের দাবি, বাঘের নিরাপদ প্রজননকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাঘের সংখ্যা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘ এবং মানুষের যে দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য লোকালয়ে বাঘ প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে নাইলনের ফেন্সিং করা হয়েছে। একটা জেনারেশনকে আমরা বৃদ্ধি করার সুযোগ করে দিতে পেরেছি। এই জেনারেশনটা যদি টিকে যায়, আগামী 5 বছর আমরা আরো বেশি সফল পাবো। সবশেষ 2018 সালে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 114টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর, এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। খ্রিস্টানদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। তবে সাবেক এই প্রেসিডেন্টের এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছেন ডেমোক্রেটরা। মাত্র 6 দিনে প্রচারণার জন্য $200 মিলিয়ন সংগ্রহ হয়েছে বলেও দাবি করা হয়। আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক মাস ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চলতি মাসের সম্মেলনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সেই প্রচারণা বেড়েছে কয়েক গুণ। সমাবেশে নানা বিষয়ে কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে দলকে বিপাকে ফেলেছেন ট্রাম্প। নিজের বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন ভোটদানে অংশ নেন। এবার তাকে ভোট দিলে আগামীতে আর ভোটই দিতে হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। Get out and vote just this time. You won't have to do it anymore. 4 more years, you know what? It'll be fixed, it'll be fine. You won't have to vote anymore, my beautiful Christians. I love you, Christians. I'm a Christian. ট্রাম্পের এই মন্তব্যের পরই শোরগোল বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হঠাৎ কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়, ব্যাখ্যা নেই দলের কাছেও। এর আগে একবার ট্রাম্প দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে একদিনের জন্য তাকে একনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনকি মেক্সিকোর সঙ্গে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দেবেন। ভোট নিয়ে এমন মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রিপাবলিকানরা চুপ থাকলেও ঠিকই জবাব দিয়েছে ডেমোক্র্যাট শিবির। দলটির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের মন্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে। এমনকি মাত্র 6 দিনে কামালার প্রচারণা শিবিরে $200 মিলিয়ন জমা হয়েছে বলেও দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। আরও ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5000 একর এলাকায়। এরই মধ্যে পড়ে গেছে 3.5 লাখ একরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রায় 4000 দমকল কর্মী।
দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে একের পর এক বনাঞ্চল, বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক দাবানল। এক প্রতিবেদনে বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5000 একর বা 8 বর্গমাইল এলাকায়। বুধবার শুরু হয় দাবানলে এরই মধ্যে 3.5 লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় 4000 দমকল কর্মী। যদিও এর নিয়ন্ত্রণের হার 0% বলে জানা গেছে। পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে অঙ্গরাজ্যটিতে সৃষ্টি হওয়া এবছরের সবচেয়ে বড় দাবানল এটি। রাহানুল রানা, সময় সংবাদ। নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নের দীর্ঘসূত্রিতা সহ দূতাবাসের সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তবে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেখে বোঝার উপায় নেই, এটাই বাংলাদেশ দূতাবাসে আসা কয়েকশো সেবা প্রত্যাশীর ওয়েটিং রুম। মেঝের এ চিত্র দেখেই আঁচ করা যায় ধোয়া মোছা হয়নি দীর্ঘদিন। এই যদি হয় বসার জায়গা, তাহলে সহজেই অনুমান করা যায় কি হতে পারে টয়লেটের চিত্র। দীর্ঘ সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করায় অনেকটা ব্যবহার অনুপযোগী দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের জন্য নির্দিষ্ট টয়লেট। তাই জরুরি প্রয়োজনে তাদের যেতে হয় আশেপাশের কোনো স্থাপনায়। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। এম্বাসিতে যে বাথরুম বা আশেপাশে যে একটা নোংরা অবস্থা থাকে, অত্যন্ত দুঃখের বিষয়। তো আমার মনে হয় না যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে উনি দেখশন করে ভালো করে পর্যবেক্ষণ করে। আমার পাসপোর্ট নতুন করে রিনিউ করার জন্য দিয়েছি, ওখানে আমার মায়ের নামের সংশোধনী কিছু ব্যাপার আছে। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার 11 মাস লেগে গেছে আমার পাসপোর্টটা আমি পেতে। তাও আমি 39 বার এম্বাসিতে আসা যাওয়া করছি। আমি এসেছিলাম এখানে আমার পাসপোর্ট রিনিউ করতে বাংলাদেশ এম্বাসিতে পর্তুগালে। তো এখানে এসে আমি ওনাদের কাউন্সিলর সহ ওনাদের কিছু কর্মকর্তাদের কাছ থেকে এত বাজে রকম ব্যবহার পেয়েছি, যেটা আসলে মানে কাম্য না। যেটা আসলে এভাবে আমরা সেবা নিতে আসছি, ওনারা সেবা দিতে বসেছেন। এর মাঝখানে যে এই যে ক্ষমতা দেখানো বা চেয়ারের একটা মানে পাওয়ার দেখানো, এটা কোনোভাবেই কাম্য না। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। লিসবনের বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত, একজন কাউন্সিলর ও একজন তৃতীয় সচিব সহ মোট 14 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এখানে আসেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ আরও আন্তরিক হবে, এমনটাই আশা করে সেবা প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। খেলার খবর। অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের অবিশ্বাস্য বোলিংয়ে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে রোমাঞ্চকর জয় পেয়েছে বিসিবি এইচপি ইউনিট। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় 4 দিনের ম্যাচে পাকিস্তান শাইন্সকে তারা হারালো 5 রানে। এ জয়ে 1-1 সমতায় শেষ হলো সিরিজ। স্নায়ুর পরীক্ষার একটা ম্যাচে এর চাইতে রোমাঞ্চকর সমাপ্তি আর কি বা হতে পারে। ফয়সাল আকরামের উইকেটটা উপড়ে ফেলে হাসান মুরাদ ছুটছেন, পেছনে গোটা দল। 5 রানের জয়ের সঙ্গে 1-1 সিরিজে সমতা। তাসমান সাগর পারে এ যেন ফ্রেমে বাছাই করে রাখার মতোই একটা মুহূর্ত। অবশ্য এমন একটা ম্যাচের আভাস মিলেছিল আগের দিনই। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ 4 দিনের ম্যাচ জিততে শেষ দিনে বিসিবির এইচপি ইউনিটের চাই 6 উইকেট, পাকিস্তান শাহিনসের 160 রান।
সেখানে দিনের শুরুতেই রেজাউর রহমান রাজাতেই স্বস্তি। 44 রানে অপরাজিত সায়েন্স ওপেনার হাসিবুল্লাহ ব্যক্তিগত রানের সঙ্গে এদিন যোগ করলেন আরও 7 রান, থামেন 51-তে। এরপর দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাহির ও ইউসুফের ব্যাটে প্রতিরোধ। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজনা 65 রান যোগ করলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। কিন্তু ব্যাটসম্যান থেকে পুরুদস্তুর বোলার বনে যাওয়া জয়ের গোল্ডেন আর্ম আউট করেন দুজনাকেই। তাহির 43 ও ইউসুফ থামেন 45 রানে। এরপর আবারও চাপের মুহূর্তে অষ্টম উইকেটে 57 রানের পার্টনারশিপ করেন মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ। এ দুজনাও ম্যাচটা যেন বের করে নিচ্ছিল বিসিবি এইচপি ইউনিটের কাছ থেকে। ম্যাচের সঙ্গে সিরিজ জিততেও যখন প্রয়োজন মোটে 9 রান, হাতে তখনও ছিল 3 উইকেট। তখনই ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট 91তম ওভারে প্রথমে ফেরালেন 21 করা আলীকে। পরের ওভারে 28 রান করা শেহজাদকে আউট করে ফিকে আশায় দেন নতুন রং। শেষ পর্যন্ত জয়ের বোলিং ফিগার 21 রানে 5 উইকেট। সব মিলিয়ে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের আগে এক অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে শেষ হলো এইচপি ও সায়েন্সের দুটি 4 দিনের ম্যাচ, যেখানে 4 ইনিংসে 350-তে সবার ওপরে আইচ মোল্লা। প্রথম ম্যাচে সাদমান, অমিত, ইমনের পর দ্বিতীয় ম্যাচে 2 ইনিংসে ব্যাক টু ব্যাক 50 তুলে নিয়েছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। মাহবুব রিমন, সময় সংবাদ। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের আগেই সুখবর পেল বিসিবি। 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। সে বছর বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই 2 আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় 2025 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে সফল আয়োজনের আশা ক্রিকেট বোর্ডের। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেল বিসিবি। দীর্ঘ 11 বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যখন নানা টালবাহানা করেছিল, তখন বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই গুঞ্জন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলেই হয় এশিয়া কাপ। তবে এবার আর গুঞ্জন নয়, 17তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সে বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ ক্রিকেট। 2025 সালের এশিয়া কাপ হবে ভারতে। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় ভারতের, এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 2027 এশিয়া কাপের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। 2 আসরেই থাকবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 6টি দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর 2 গ্রুপের সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার 4। 2 ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার 4-এর শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে 5 বার এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানো রাউফান ডিবির ফেসবুক পোস্ট থেকে আবারও উত্তেজনা। এবং ডিবি অফিসে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মস্করা করবেন না, মন্তব্য হাইকোর্টের। 6 সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন উচ্চ আদালতের। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।